আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ সাজেদ হোসাইন। তো আপনারা স্ক্রিনে এই পেজটা দেখে বুঝতেছেন আমাদের আজকের ভিডিও বা সেশনটা কিসের উপর। আপনারা অনেকেই অবগত আছেন যে রিফ্লেক্স মেডিকেল স্কুলের পক্ষ থেকে আজকে 11টা থেকে একটা লাইভ সেশন হওয়ার কথা ছিল। ফাইনাল প্রফ যারা পরীক্ষা দিবেন বিশেষ করে তাদের জন্য। তো কিছু ছুটির কারণে লাইভ সেশনটা নেওয়া সম্ভব হয় নাই। তো আমি লাইভ সেশনটা রেকর্ডেড আকারে নিয়ে নিচ্ছি এবং সেটা পরবর্তীতে আপনাদের কাছে আপলোড করে দেওয়া হবে। তো ইনশাল্লাহ আমি শুরু করি। আমাদের এই লাইভ সেশনের মূলত টার্গেট হচ্ছে দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে কার্ডিওলজি আর একটা হচ্ছে রেসপিরেটরি। তো আমরা এই দুইটা চ্যাপ্টার চুজ করার পেছনে মূলত একটাই কারণ, সেটা হচ্ছে কি আপনি ফাইনাল প্রফে এই দুইটা চ্যাপ্টার ছাড়া পাশ করতে পারবেন না। কেন বলতেছি কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি যখন ফাইনাল প্রফ রিটেন দিবেন সেখানে কার্ডিওলজি থেকে একটা প্রশ্ন মাস্ট পাবেন, রেসপিরেটরি থেকে একটা প্রশ্ন মাস্ট পাবেন। এটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বিতে ইউজুয়ালি থাকে। হ্যাঁ, একটা কার্ডিওলজি একটা রেসপিরেটরি রিটেন প্রশ্নের কথা বলতেছি। হ্যাঁ, বাট আপনি যখন রিটেন ধরেন পরীক্ষা কোনো রকম দিয়ে দিলেন, এরপর আপনার দিতে হবে হচ্ছে অসপি। অসপিতেও দেখবেন কার্ডিওলজি থেকে একটা ইসিজি থাকবে, রেসপিরেটরি থেকে একটা এক্স রে থাকতে পারে। তাহলে অসপিতেও কিন্তু এই দুটো চ্যাপ্টার আপনাকে ধরবে। এরপর আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন, ভাইবা বোর্ডে ইউজুয়ালি মেডিসিন পেপার ওয়ানের বা মেডিসিনের মেইন যে দুইটা কোর বোর্ড আছে, হ্যাঁ, একটা তো পেডিট্রিক্সের বোর্ড আছে আর দুটো হচ্ছে ফুললি মেডিসিনের বোর্ড, যেখানে একটাতে ভাইবা শুরু হয় ইসিজি দিয়ে আর একটাতে ভাইবা শুরু হয় চেক্স এক্স রে দিয়ে। সামটাইমস হয়তো পিক্টোরিয়াল বা কিছু এক্সেপশনাল থাকতে পারে। সো আমি যদি পুরো পরীক্ষার সিস্টেমটাকে আপনাদেরকে সামারি করি, রিটেনও দুটো চ্যাপ্টার পাবেন, হসপিটাল দুটো চ্যাপ্টার পাবেন, ভাইবাতেও দুটো চ্যাপ্টার পাবেন। এরপরে আপনি যখন লং কেস শর্ট কেসে যাবেন সেখানেও এই দুটা চ্যাপ্টারের গুরুত্ব আমি বলে শেষ করতে পারবো না। কেন? সামটাইমস কার্ডিওলজি থেকে আপনাকে দিতে পারে প্রিকোডিয়াম এক্সামিনেশন, আর রেসপিরেটরি থেকে ফ্রন্ট চেস্ট ব্যাক চেস্ট যে কোনো একটা দিতে পারে। এই ছাড়া লং কেসে যখন আপনার একটা রেসপিরেটরি কেস লাইক সিওপিডি অ্যাজমা পড়ে যাবে অথবা একটা লাং কার্সিনোমার কেস পড়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেসপিরেটরি সিস্টেম নিয়ে একটা ভালো কনসেপচুয়াল আইডিয়া থাকতে হবে। আর খুবই রেয়ারলি লং কেসে আপনাকে মারমারের কেস দিবে ফ্রম দ্য কার্ডিওলজি পোর্শন, বিকজ ফাইনাল প্রফের স্টুডেন্টরা বা ফাইনাল প্রফে যারা পরীক্ষা দিচ্ছেন তারা মারমারের সাথে অত বেশি অ্যাটাচ থাকেন না। সো এটা ইউজুয়ালি পোস্ট গ্রাজুয়েশন লেভেলে একটু বেশি দেওয়া হয়। তবে আপনাদের লেভেলে মাথায় রাখতে পারেন, যদি একটা পেশেন্টের কোনো কারণে সিস্টেমিক যে কোনো একটা ডিজিজ থাকুক না কেন, আপনার তো কার্ডিওলজিক্যাল বা কার্ডিওভাস্কুলার একটা ইভালুয়েশন করতে হবে। সো অ্যাটলিস্ট সেই সময় আপনাকে কিন্তু কার্ডিওলজির যে মেইন বেসিক জিনিস যেমন অ্যাপেক্স বিটটা, একটু মারমারগুলোর সাইডগুলো একটু দেখা, তারপর হচ্ছে বেজাল ক্যাপিটেশন দেখা, ওকে, তারপর হচ্ছে এরকম কিছু বিষয় আপনার মূলত লং কেজে মূলত আপনার যখন স্যারে দেখাতে বলবো অবশ্যই দেখাতে হবে। সো সব মিলিয়ে আমি এতক্ষণ যা বললাম সব কিছুই যদি আমি মানে টু দ্য পয়েন্ট দুটা কথাই শেষ করি, সেটা হচ্ছে কি এই দুইটা চ্যাপ্টার ছাড়া ফাইনাল প্রফ পাস করা ইম্পসিবল। ওকে, সো আজকের সেশন, আজকে যেহেতু থার্ড মে আমরা আজকে চেষ্টা করতেছি মূলত আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট প্রিভিয়াস কোয়েশ্চন নিয়ে ডিসকাশন করার জন্য। ওকে, আর পরের যে সেশনটা হবে 5 তারিখ, সেখানে আমরা ইনশাল্লাহ ইসিজি এক্স রে এই দুটো নিয়ে আমরা ডিসকাশন করব। ওকে, সো আবারও একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, লাইভ সেশনটা লাইভ না হয়ে আমরা রেকর্ডেড আকার আপনাদের কাছে প্রোভাইড করতেছি। ওকে, সো শুরু করি, বিসমিল্লাহ। আর আমি আরেকটা কথা বলি, আমি ক্লাস শুরু করি। আপনারা অনেকেই জানেন আমি ডক্টর মোহাম্মদ সাজেদ হোসাইন একটা একাডেমি চালাই, ডেমো ফর মেডিকেল স্টুডেন্টস অ্যান্ড ডক্টরস। তো আপনারা যারা এখানে অ্যাড আছেন তারা তো আলহামদুলিল্লাহ ক্লাসটা পাবেন, আর যারা অ্যাড নাই তারা ইনশাল্লাহ অ্যাড হয়ে এই ক্লাস থেকে শুরু করে ফাইনাল প্রফের আরও অনেকগুলো কন্টেন্ট আমার একাডেমিতে নিয়মিত আমি আপলোড করি, আগে থেকে আপলোড করা আছে। সবাই আশা করি উপকৃত হবেন। ওকে, তো শুরু করি। দেখেন, এই ক্লাসটা নেওয়ার জন্য আমি কার্ডিওভাস্কুলার এবং রেসপিরেটরির যে আপনার ইনশর্ট সামারি যেটার আমি হেল্প নিয়েছি সেটা হচ্ছে থ্যালামাস থেকে। থ্যালামাস হচ্ছে একটা ফাইনাল প্রফেশনাল রিটেন এক্সামের জন্য একটা বই, যেটা মূলত সিইউতে যারা পরীক্ষা দেয় তাদের জন্য মূলত ডেডিকেটেডলি করা হয়েছে। তারপরে যারা ডিইউ আরইউ সাস্ট যারা আছেন সবাই এটাতে উপকৃত হবেন। কেন? একটা বিষয় দেখেন, আপনি যখন ঢাকা মেডিকেলে পরীক্ষা দিবেন আপনাকে কি কার্ডিওভাস্কুলারে এই 14টা যে স্টেম আমি দাঁড় করিয়েছি 14টার বাইরে খুব রেয়ারলি অন্য স্টেমে যাওয়ার সম্ভাবনা আছে।
সিমিলারলি রেসপিরেটরিতে দেখেন এখানে প্রায় 11টা স্টেম দেওয়া আছে। এই 11টার বাইরে আপনি যদি সাস্ট বা সিলেট মেডিকেল হন, আপনাকে কি এই 11টার বাইরে আকাশ থেকে কোনো একটা স্টেম বা কনসেপ্ট নিয়ে আসতে পারবে? কখনোই না। সুতরাং আমাদের বইটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এই ফাইনাল প্রফের স্টুডেন্টরা পড়তে পারে, এবং বইটা আমারই লেখা এবং আমাদের একাডেমি থেকে পাবলিশড হয়। সো এই বইয়ের হেল্প নিয়ে আমি আপনাদের ক্লাসের ইনফরমেশনগুলো প্রোভাইড করতেছি। ওকে, দেখেন কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে যখন একটা প্রশ্ন আপনাকে দিবে ইন অসপি, ইন রিটেন অর ইন ভাইভা অর ইন দ্য আদার সাইড, আপনাকে ইউজুয়ালি দেখবেন একটা কমন কথা আপনাকে বলবে, সেটা হচ্ছে কি জানেন? শর্টনেস অফ ব্রেথ। এই শর্টনেস অফ ব্রেথ ওয়ার্ডটা যখনই আপনারা কোনো একটা জায়গায় দেখবেন, একটা কথা মাথায় রাখবেন, শর্টনেস অফ ব্রেথের ইউজুয়ালি আমাদের ফাইনাল প্রফে দুটো চ্যাপ্টারকে ইন্ডিকেট করে, আইদার কার্ডিওভাস্কুলার চ্যাপ্টার অথবা রেসপিরেটরি চ্যাপ্টার। তো আপনাকে যখন একটা স্টেমে শর্টনেস অফ ব্রেথ বা এক্সাপশনাল ডিসনিয়া এই জাতীয় কথা বলবে, আপনি মূলত এই দুটো চ্যাপ্টারের ভেতরেই আপনার আইডিয়াটা রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এর বাইরে আরও কিছু এক্সওয়াইজেড চ্যাপ্টার থাকতে পারে, তবে এই দুটো হচ্ছে মেইন কমন আমাদের শর্টনেস অফ ব্রেথের কজের চ্যাপ্টার। ওকে, এবার আসে শর্টনেস অফ ব্রেথের সাথে আপনাকে আর কি কি বলতে পারে। আর বলতে পারে যে একটা পেশেন্ট আপনার কাছে এসেছে শ্বাসকষ্ট নিয়ে, শর্টনেস অফ ব্রেথ অথবা এক্সাপশনাল ডিসনিয়া নিয়ে, সাথে বলতে পারে পেশেন্ট অনেক বেশি টায়ার্ডনেস আছে অথবা ফ্যাটিকনেস আছে, এই জাতীয় একটা কথা বলতে পারে। সাথে বলতে পারে কোনো একটা লাইনে যে পেশেন্টের অন এক্সামিনেশন অ্যাপেক্সে আপনি কি পাচ্ছেন? একটা মারমার পাচ্ছেন। এবং আরও স্পেসিফিকলি যদি বলে মারমারটা বলতো কি ডায়াস্টলিক মারমার, তাহলে অ্যাপেক্সে একটা ডায়াস্টলিক মারমার, শর্টনেস অফ ব্রেথ, টায়ার্ডনেস, এই সাথে আরও অনেকগুলো পয়েন্ট আপনাকে দিতে পারে। তবে আমি সবগুলো পয়েন্ট টাচ না করে এমন কয়েকটা পয়েন্ট লিখেছি যে কয়েকটা পয়েন্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে দিস ইজ এ কেস অফ মাইট্রাল স্টেনোসিস। ওকে, সো মাইট্রাল স্টেনোসিসের স্টেম বোঝার জন্য এই কয়েকটা শব্দ মাস্ট মাথায় রাখবেন। এর মধ্যে ডায়াস্টলিক মারমার শব্দটা মাস্ট মাস্ট মাস্ট, এবং এটা যদি আরও স্পেসিফিকলি বলি এটাকে বলা হয় মিড ডায়াস্টলিক মারমার, যেটি ইউজুয়ালি শোনা যায় কোথায়? অ্যাপেক্স বিটের ওদিকে। ওকে, তাহলে মাইট্রাল স্টেনোসিসের সিনারি আপনারা দেখলে আশা করি বুঝবেন। সিনারিও যাই থাকুক না কেন এই 3-4টা শব্দ থাকবে, ফেটিকনেস অর টায়ার্ডনেস, ব্রেথলেসনেস অর শর্টনেস অফ ব্রেথ, অ্যাপেক্সে একটা ডায়াস্টলিক মারমার, এর সাথে আপনাকে কাফিং, হ্যামোপটাইসিস, চেস্ট পেইন, এই যাতে আরও কিছু কথা অ্যাড করে দিতে পারে। ডায়াগনোসিস হচ্ছে কি মাইট্রাল স্টেনোসিস। এখন অনেক সময় মাইট্রাল স্টেনোসিসের কেসের সাথে অ্যাজ এ কি বলবো অ্যাসোসিয়েশন হিসেবে কি থাকে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। তো আপনাকে এক্সপ্লানেশনটা কেমনে করবে, স্টেমে কোন ক্লুটা দেবে যেটা দেখে আপনি বুঝবেন যে দিস ইজ এ কেস অফ মাইট্রাল স্টেনোসিস উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন? সেখানে আপনি একটা ইরিগুলার হার্ট রেট অথবা ইরিগুলার রিদম পাবেন, হার্ট রেটটা একটু বেশি পাবেন, বিশেষ করে ফার্স্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের যে কথাটা বলা আছে টেকিকার্ডিয়া পাবেন। ওকে, তাহলে টেকিকার্ডিয়া, ইরেগুলার রিদম উইথ দ্য অ্যাবভ ফিচার্স অফ দ্য মাইট্রাল স্টেনোসিস, ইউর ডায়াগনোসিস শুড বি মাইট্রাল স্টেনোসিস উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ওকে, থার্ড স্টেম দেখেন একটা সিনারিও যেমনি দেখ না কেন, প্যান সিস্টোলিক মারমার শব্দটা যখন টাচ করবে, ইউর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস শুড বি আইদার এমআর অর টিআর। ওকে, ডায়াস্টলিক মারমার, তাহলে প্যানসিস্টোলিক বললে আইদার এমআর হবে আর কি বললাম টিআর হবে। এখন কথা হচ্ছে কোন এরিয়াতে বলতেছে সেটার উপর ভিত্তি করে আপনি লিখবেন যে এটা কি এমআর নাকি টিআর। ওকে, দেখেন এমআর হলে মাইট্রাল এরিয়া শব্দটা বলে দিবে, আর টিআর যদি হয় ট্রাইকাসপিড রিগার্জিটেশন যদি হয় সেক্ষেত্রে আপনাকে বলে দিবে যে এই মারমারটা লেফট সাইডে স্টার্নাল অ্যাঙ্গেলের একদম ল্যাটারাল বর্ডার বরাবর ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে আছে। ওকে, তাহলে যখনই আপনাকে মাইট্রাল এরিয়া অথবা অ্যাপেক্স বিটের কাছাকাছি এরিয়া বলবে তখন আপনার চিন্তা থাকবে এটা কি, এটা ধরেন আমি আপনাদেরকে একটু বলি, ধরেন এটা একটা স্টার্নাল বর্ডার, হ্যাঁ, এবং ধরেন হাড়টা কথা কথা এইভাবে আসে, ঠিক আছে? যদি একটা মারমারের লোকেশন অ্যাপেক্স বিট বরাবর বলে অথবা মাইট্রাল এরিয়াতে বলে অথবা ফিফথ ইন্টারকোস্টাল স্পেস ল্যাটারাল টু দ্য স্টার্নাল বর্ডার এবং সেটা অ্যাপেক্স মাইট্রাল এরিয়াতে বললো, তখন আপনার মারমার হচ্ছে ইউজুয়ালি এই জায়গাতে ইউজুয়ালি মারমার থাকে কিসে বলেন তো? মাইট্রাল ভালভের মারমারগুলো, হ্যাঁ, আইদার মাইট্রাল স্টেনোসিসের মারমার অর মাইট্রাল রিগার্জিটেশনের মারমার। আর মাইট্রাল স্টেনোসিসের মারমার তো একটু আগে বলেছি মিড ডায়াস্টলিক মারমার, আর মাইট্রাল রিগার্জিটেশনের মারমার একটু আগে বললাম প্যানসিস্টোলিক মারমার। তাহলে এই দুটো মারমার কোন জায়গায় থাকবে? অ্যাপেক্স বি বরাবর থাকবে। দেখেন হালকা যখন উপরে দেখবেন ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, কোন স্পেস বলেন?
ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস একদম ল্যাটারালি ইমিডিয়েটলি ল্যাটারাল বরাবর মারমার থাকে কার বলেন তো? ট্রাইকাসপিড ভালভের আইদার টিআর অথবা টিএস। তো টিআর এর মারমার তো একটু আগে বললাম প্যানসিস্টোলিক, আর টিএস এর মারমার যদি বলি মিড ডায়াস্টোলিক। তাহলে দেখেন মারমার মুখস্থ করাটা খুবই ইজি। এইভাবে যদি পড়েন, আমি যেরকম বোঝাচ্ছি এইভাবে যদি পড়েন, মারমার মুখস্থ না বোঝা খুবই সহজ। ওকে, তো দেখেন এমএস এর মারমার মিড ডায়াস্টোলিক, টিএস এর মারমার মিড ডায়াস্টোলিক। সেপারেট কেমনে করলাম? দুই এরিয়াতে, একটা পাচ্ছেন আপনি অ্যাপেক্স বরাবর, আর একটা পাচ্ছেন একদম ল্যাটারাল বর্ডার বরাবর। ওকে, একটা ফিফথ স্পেসে আর একটা ফোর্থ স্পেসে, তাই না? গেল। তাহলে এমএস এমআর গেল, টিএস টিআর গেল। ওকে, তাহলে এইটুক দিয়ে মোটামুটি একটা মিড ডায়াস্টোলিক মারমারের দুইটা ডিডি, প্যানসিস্টোলিক মারমারের দুইটা ডিডি আপনাদের আশা করে ক্লিয়ার হয়েছে। ওকে, এইটুক আশা করে বুঝলেন। আমি একটু এভাবে আসি। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস লেফট, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে লেফটে মারমার থাকে কার বলুন তো? পালমোনারি ভালভের, আইদার পালমোনারি স্টেনোসিস অর পালমোনারি রিগার্জিটেশন। ওকে, আর দেখেন সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস রাইট, এখানে মারমার থাকে কার? এয়ারের, আইদার অ্যাওট্রিক রিগার্জিটেশন অর অ্যাওট্রিক স্টেনোসিস। তাহলে দেখেন চার ধরনের মারমারের 4 রকমের লোকেশন, নাম অনেকগুলো সিমিলার আছে। সো ডিফারেন্সিয়াল বের করা অ্যাকর্ডিং টু সাইট অথবা অ্যাকর্ডিং টু দ্য আদার ফিচার্স আপনারা ডিফারেন্সিয়ালটা করবেন। ওকে, তাহলে আমি যদি আপনাদেরকে মারমারটা একটু সামারি করি, আরেকবার যদি একটু সামারি করি, এই জায়গায় মারমার থাকবে অ্যাপেক্স বা মাইট্রালিতে কার বলেন তো? মাইট্রাল ভালভের, আইদার মাইট্রাল স্টেনোসিস অর মাইট্রাল রিগার্জিটেশন। মাইট্রাল স্টেনোসিসের মারমারের নাম মিড ডায়াস্টোলিক, মাইট্রাল রিগার্জিটেশনের মারমারের নাম প্যান সিস্টোলিক। ওকে, তো প্যান সিস্টোলিক মারমার আর কোথায় পাওয়া যায়? ট্রাইকাসপিড রিগার্জিটেশন। এটা কোন জায়গায় পাওয়া যায়? ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। তাহলে স্পেস দিয়ে দুটোকে সেপারেট করতে পারবেন। আর মিড ডায়াস্টোলিক মারমার আর কোথায় পাওয়া যায়? ট্রাইকাসপিড ভালভের স্টেনোসিসে। লোকেশন কোথায়? ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। ব্যাস। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস লেফট সাইডে কোন মারমার? পালমোনারি স্টেনোসিস, পালমোনারি রিগার্জিটেশন। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস রাইট, অ্যাওট্রিক রিগার্জিটেশন, অ্যাওট্রিক স্টেনোসিস। এবার যদি বলি এদের মারমারের নাম কি? পিএস এর মারমারের নাম হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার। এস এর মারমারের নাম কি? সেম, ইজেকশন সিস্টোলিক মারমার। আর পিআর এর মারমার নাম কি? আর্লি ডায়াস্টোলিক মারমার। এআর এর মারমারের নাম কি? আর্লি ডায়াস্টোলিক মারমার। তাহলে একটা জিনিস একটা খেয়াল করলেন না, রাইট লেফটে ইউজুয়ালি সিমিলার নামের দুটো ওয়ার্ড সব জায়গায় আছে। নিচে যেমন এমএস টিএসএ মিড ডায়াস্টোলিক, উপরে তেমনি এসপিএসএ ইএসএম। তাহলে এই মারমারটা আর মুখস্থ করবেন না। আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখিয়েছি, হ্যাঁ, এই পুরো চার্টটা আপনি আপনার বইয়ের কোনো একটা জায়গায় লিখে নেন। এইভাবে যখন পড়বেন আপনার কাছে মারমার মুখস্থ করা বা মারমারটা বোঝা একদম সহজ। ওকে, তো এখন যদি বলি এই ইজেকশন সিস্টোলিক আর ওই ইজেকশন সিস্টোলিক কেমন আলাদা করবো, সেগুলো এবার আলাদা টপিক, সেগুলো আপাতত আমি ডিসকাশন করব না। আপাতত এইটুকু আপনাদেরকে এনশিওর করলাম যে কোন মারমার কোন জায়গায় থাকে, সেটা মাথায় রাখলে অ্যাটলিস্ট আপনাদের মারমার মুখস্থ করতে হবে না, বোঝা সহজ হবে। হ্যাঁ, একটা বিষয় বলি, এর মারমারটি ইউজুয়ালি রেডিয়েট হয় কোথায় জানেন? নেকে। এর মারমার রেডিয়েট হয় কোথায়? নেকে। এটা একটু মাথায় রাখবেন। এমআর এর মারমার, যেটা এমআর এর পিএসএম মারমার, এটা রেডিয়েট হয় কোথায় জানেন? অ্যাক্সিলাতে। তাহলে রেডিয়েশন নিয়ে দুটা কথা বললাম যাতে একটু আপনাদের মাথায় থাকে। ওকে, আর কিছু না বলি, আপাতত মারমার কথাটা শব্দটা এখানেই শেষ করি। আমরা আমাদের এতে চলে যাই। দেখেন এস, আচ্ছা এমআর তো শেষ করলাম, তাহলে এমআরের থেকে শুরু করে আমরা আপনাদেরকে আরও অনেকগুলো ভালভুলার ডিজিজ সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এস একটু আগে বললেন আমরা ইজেকশন সিস্টোলিক মারমার পাবো, আরও এক্সট্রা কথা অ্যাড করলে শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেইন, সিনকপ, এই শব্দগুলো কোথায় পাবেন? এসে পাবেন। এখন এই ইজেকশন সিস্টোলিক মারমারের ক্যারেক্টারিস্টিক্সটা অবশ্যই বলে দিবে, এটা নেকে রেডিয়েশন হয়। এই প্যানসিস্টোলিক মারমারের বৈশিষ্ট্য অবশ্যই বলে দিবে, এটা এক্সিলাতে রেডিয়েশন হয়। এখন দেখেন আপনাকে শুধু সিস্টোলিক মারমার যদি বলে আপনি এমআর টিআর দুইটাই বুঝবেন, বাট এরিয়া বলে দিলে আপনি বুঝবেন এটা কি এমআর নাকি টিআর, এটা স্পেসিফিকলি বুঝবেন। সিমিলারলি এস এর ক্ষেত্রে আপনাকে যদি বলে ইজেকশন সিস্টোলিক মারমার তার রাইট ইন্টারকোস্টাল স্পেসে আছে, আপনার জন্য বোঝা সহজে এটা এস। বাট আপনাকে যখন লেফট ইন্টারকোস্টাল স্পেস বলে তখন আপনার মাথায় কাজ করে পিএস। বাট আমি আপনাদেরকে এমন টার্মগুলো এনেছি যেগুলো পরীক্ষার জন্য প্রশ্ন কমন। এমআর থেকে প্রশ্ন একটু বেশি আসে, টিআর থেকে একটু কম আসে, এস থেকে প্রশ্ন বেশি আসে, পিএস থেকে কম আসে। দ্যাটস ওয়াই এই 4টা ডিজিজ বা ভালভুলার ডিজিজ আমরা এখানে এনেছি। ওকে, এবার আসে এলভিএফ, একিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। ওকে, এটা বোঝার জন্য আপনি ডেভিডসনে যাবেন সবার আগে। হ্যাঁ, ডেভিডসনে গিয়ে
একটা ছবি আছে রাইট হার্ট ফেলিওর এবং লেফট হার্ট ফেলিওরের। এই ছবিটা একটু ফলো করতে হবে। এই ছবিটা যদি মোটামুটি ফলো করতে পারেন তাহলে আপনার জন্য লেফট হার্ট ফেলিওর এবং রাইট হার্ট ফেলিওর মুখস্থ করা একদম সহজ। ওকে, দাঁড়ান একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আমরা চলে এসেছি। ও সরি, আমি তো নেফ্রোলজিতে চলে গেছি। একটু ইনফেকশাস, এই চলে এসেছি। আমরা কার্ডিওলজি চ্যাপ্টারের RHF LHF এর একটা ছবি আছে। হ্যাঁ, ওই ছবিটাই খুঁজতেছি। এই পেয়েছি, এটা কষ্ট লাগছে, তারপরে পেয়েছি। দেখেন লেফট হার্ট ফেলিওর, ঠিক আছে? লেফট হার্ট ফেলিওরের ফিচার্সগুলো আগে একবার চোখ বুলিয়ে নেন, তারপর একটু করে আপনাদেরকে রাইট হার্ট ফেলিওরের সাথে কম্পেয়ার করে দিচ্ছে। হ্যাঁ, দেখেন লেফট হার্ট ফেলিওরে ইউজুয়ালি একটা কথা মাথায় রাখবেন যে রেসপিরেটরি সিমটমসগুলো প্রিডমিনেন্ট থাকবে। কী থাকবে রেসপিরেটরি সিমটমস? যেমন ধরেন পালমোনারি ইডিমা, হেমোপটাইসিস, কাফিং, তারপর হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। এই রেসপিরেটরি সিস্টেমগুলো একটু বেশি কী থাকবে? প্রিডমিনেন্ট থাকবে। কোথায় বলেন তো? লেফট হার্ট ফেলিওরে। আর রাইট হার্ট ফেলিওর হচ্ছে জেনারেলাইজড সিস্টেমগুলো একটু বেশি প্রিডমিনেন্ট থাকবে। জেনারেলাইজড সিস্টেম বলতে হ্যাপাটোমেগালি, অ্যাসাইটিস, পেরিফেরাল ইডেমা, জ্যাবিপি। এই চারটা শব্দ আমি এখানে বলি না, দেখেন এখানে জ্যাবিপি লেখা আছে, বাট আলটিমেটলি জ্যাবিপি বেশি রেস্ট হয় কোথায় বলেন তো? রাইট হার্ট ফেলিওরে। দ্যাটস এখানে 3+ লেখা আছে, এখানে দেখেন 1 or 2+ আছে। দ্যাটস আমি এটাকে মাথায়ও রাখতেছি না। আমি আপনাদেরকে একটা কথা মাথায় বললাম, সেই কথাটা মাথায় রাখেন যে লেফট হার্ট বললে রেসপিরেটরি সিমটমসগুলোর কথা মাথায় রাখবেন, রাইট হার্ট বললে জেনারেলাইজ সিস্টেমগুলোর কথা মাথায় রাখবেন। ওকে, এখন কেন এটা আপনার রেসপিরেটরিতে বেশি ধরে আর কেন এটা জেনারেলাইজ ধরে সেটার একটা ব্যাখ্যা আছে, ছোট্ট করে দিচ্ছি, বেশি সময় নেব না। আসলে আমি চাইলেও এই ক্লাসটা 4 ঘন্টা 5 ঘন্টা নিতে পারবো না, বাট দুইটা চ্যাপ্টারের আমি যখন আমার মেডিসিন ব্যাচে ক্লাস নিয়েছি, কার্ডিওভাস্কুলার সিস্টেম উপর ক্লাস নেওয়া লাগছে 10টা, রেসপিরেটরি সিস্টেম উপর ক্লাস নেওয়া লাগছে প্রায় 8-10টা, অ্যারাউন্ড আপনার 20 ঘন্টার উপরে বা 20 ঘন্টার কাছাকাছি। তো বাট আমি কিনে আসলে ঘন্টাখানেক সময়ের মধ্যে সামারি করে আসলে খুব সব ইনফরমেশন চাইলেও আমি আনতে পারি না। ওকে, দেখেন একটা পেশেন্টের যদি এই সাইডটা ফেল করে, দ্যাট মিন্স লেফট হার্ট ফেলিওর, তার ফ্লুইডটা এদিকে নামতে পারবে না। ফ্লুইড এদিকে নামতে না পারলে এগুলো ওভারফ্লো, ওভারফ্লো বলবো না, ব্যাকফ্লো করে কোথায় চলে যাবে? লাংসে। দ্যাটস ওয়াই রেসপিরেটরি সিমটম সবগুলো লেফট হার্ট ফেলিওরে কী হয়? প্রিডমিনেন্ট হয়। কী কী আছে? কাফিং বললাম, হেমোপটাইসিস বললাম, তারপর হচ্ছে শর্টনেস অফ ব্রেথ বললাম, এই জাতীয়। আর দেখেন রাইট হার্ট ফেলিওরের সিমটমসগুলো কীরকম দেখেন। আপনি যদি এই সাইড ফেল করে বুঝেন রাইট হার্ট ফেলিওর, তার মানে এদিক দিয়ে ফ্লুইড নামতেছে না, তাহলে এদিক দিয়ে কী হবে? ব্যাকফ্লো হবে। ব্যাকফ্লো হয়ে এগুলো কোথায় চলে যায়? হোল বডিতে চলে যায়। দ্যাটস ওয়াই অ্যাসাইটিস পাচ্ছেন, ল্যাগ রিমা পাচ্ছেন, জ্যাবিপি রেস্ট পাচ্ছেন, হ্যাপাটোমেগালি পাচ্ছেন, তাই না? তাহলে লেফট আর রাইটের কমপ্লেইনগুলো মুখস্থ করা একদম ইজি, তাই না? একদম ইজি। আমি অনেক কিছু পড়িয়ে ফেলেছি। হ্যাঁ, এগুলো আমি আর কিছু বলবো না, কেন? এগুলো আমি অলরেডি পড়িয়ে ফেলেছি। দেখেন সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ থাকবে, ফ্রদ স্পুটাম থাকবে, কাফিং থাকবে, হেমোপটাইসিস থাকবে, আর ইনভেস্টিগেশন ফাইন্ডিংস হিসেবে ফাইন বায়োল্যাটারাল ক্যাপিটেশন পাবেন, ফাইন বায়োল্যাটারাল ক্যাপিটেশন, গ্যালোপ রিদম। ওকে, আর সাথে পেশেন্টের এলবিএফ এর পেছনে ইউজুয়ালি দুইটার হিস্ট্রি থাকে, আইদার হাইপারটেনসিভ এলবিএফ অথবা এমআই থেকে এলবিএফ। সো আইদার এমআই অথবা হাইপারটেনশন দুটার একটা হিস্ট্রি মাস্ট থাকবে ইন কেস অফ এলবিএফ। আর রাইট হার্ট ফেলিওর ইউজুয়ালি পেশেন্ট ইরিমেটাস থাকবে, একটু আগে বলেছি, জ্যাবিপি রেস্ট, হ্যাপাটোমেগালি, অ্যাসাইটিস, হোয়াটএভার এরকম ফাইন্ডিংসগুলো থাকে। ওকে, আর বাইভেন্ট্রিকুলার ফেলিওরের দুটার ফিচার্স থাকে। অনেক জায়গায় বাইভেন্ট্রিকুলার ফেলিওরকে সিসিএফ হিসেবে কনসিডার করা হয়ে থাকে, যদিও এটা একটা মিসনোমার। বাইভেন্ট্রিকুলার ফেলিওর আর সিসিএফকে একসাথে আমরা বলে ফেলি বা মুখস্থ করার সুবিধাতে বলি, যদিও এটা কি বলে একটা মিসনোমার বলে আর কি। হ্যাঁ, এটা ব্যাখ্যা আপাতত দিব না। তো দুটো মিক্স আপ থাকলে ডায়াগনোসিস আপনি বাইভেন্ট্রিকুলার ফেলিওরটা লিখিয়েন, অথবা পারলে সিসিএফও লিখতে পারেন, তবে বাইভেন্ট্রিকুলার ফেলিওরটা লিখলে সেফ আর কি। হ্যাঁ,
আরেকটা পেশেন্ট ধরেন অ্যালকোহল খাওয়ার হিস্ট্রি আছে, সাথে হার্ট ফেলিওর রাইট লেফট মিক্স হিস্ট্রি আছে, তখন ডায়াগনোসিস কি? কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর ডিউ টু ওয়েট ভেরি ভেরি। ওকে, ওয়েট ভেরি ভেরি, ওয়েট ভেরি ভেরিতে কী হয় আপনার একটা ভিটামিনের ডেফিসিয়েন্সি হয় এবং পেশেন্টের অনেকগুলো হার্ট ফেলিওরের ফিচার্স থাকে। ওকে, এবার আসি স্টাবেল অ্যাঞ্জাইনা। স্টাবেল মানে হাঁটলে ব্যথা করে, রেস্ট নিলে ব্যথা কমে যায়, এটা হচ্ছে স্টাবেল অ্যাঞ্জাইনা। হাঁটলে ব্যথা করে, রেস্ট নিলেও ব্যথা করে, আনস্টেবল অ্যাঞ্জাইনা। সহজ না? স্টাবেল অ্যাঞ্জাইনা আনস্টেবল অ্যাঞ্জাইনা সেপারেট করা খুবই সহজ। আর কিছু রিস্ক ফ্যাক্টর হিসেবে ডিসলিপিডিমিয়া থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, এরকম কিছু হিস্ট্রি থাকতে পারে। এমআইয়ের কেস সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন থাকবে, রেডিয়েশন থাকবে নেকে, শর্টনেস অফ ব্রেথ থাকে, অ্যাংজাইটি থাকে, সোয়েটিং থাকে, ভমিটিং বা নোজিয়া থাকে, এরকম আর অনেকগুলো ফিচার্স থাকে। আমি জাস্ট কোর বা মেইন ফিচার্সগুলো এখানে লিখেছি। ওকে, এমআইয়ের সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন বলে ডায়াগনোসিস বা ডিফারেন্সিয়াল হিসেবে আপনার অনেক কিছু মাথায় রাখতে পারেন। আপনি এখানে কী বলে আপনার পালমোনারি এম্বোলিজমের কথা মাথায় রাখতে পারেন, আপনি এটা পেপটিক আলসার ডিজিজের কথা মাথায় রাখতে পারেন, আপনি একটা সামটাইমস নিউমোনিয়া অনেক সময় এরকম আসতে পারে। ওকে, যদি সেন্ট্রাল আসে না, কিছুটা সেন্ট্রাল থেকে সাইডে পেইন নিয়ে আসে নিউমোনিয়ার ক্ষেত্রে। এমআইয়ের ফিচার্সের সাথে যখন দেখবেন ব্লাড প্রেশার পাচ্ছেন না, হার্ট রেট অনেক বাড়তে, এটা কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শকে কখনো ফ্লুইড ওভাবে দেওয়া যাবে না, বিকজ এখানে ফ্লুইড দিলে এটার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। রেদার এখানে আপনার ডোপামিন, ডোভিওটামিন, অ্যাড্রেনালিন এই জাতীয় ড্রাগগুলো দেওয়া লাগে। ওকে, অ্যাসবিটের কেসগুলো ইউজুয়ালি প্যালপিটেশন, ডিজিনেস, ব্রেথলেসনেস, সিনকোপাল অ্যাটাক এগুলো নিয়ে আসে। তবে দেখেন পালপিটেশন, ব্রেথলেসনেস, সিনকোপ এই তিনটে শব্দ থেকে অ্যাসবিটে বলা যাবে না। আমি হয়তো লেখার সুবিধার্থে, আমাদের স্টুডেন্টদের সুবিধার্থে 3টা পয়েন্ট রেখেছি, তবে এগুলোর সাথে অবশ্যই আপনাকে হার্ট রেট যে বাড়তে এটার একটা ক্লু থাকতে হবে, কিউআরএসের অবস্থার একটা বলতে হবে, পিওএফ যে অ্যাবসেন্ট আছে সেটা বলতে হবে। তো এসবিটি বলতে হলে আমাকে এরকম কিছু ক্লু দিতে হবে। এই 3টা ক্লু দিয়ে এসবিটি বলা যাবে না, কারণ প্যালপিটেশনের কজ অনেকগুলো, সিনকোপের কজ অনেকগুলো। আপনি এই 3টা পয়েন্ট দেখে এসবিটি বলতে পারবেন না। ওকে, হার্ট ব্লকের কেসগুলোতে ইউজুয়ালি সিমিলার। এখানে পেশেন্টের অনেক সময় সিনকোপাল অ্যাটাকের হিস্ট্রি থাকে, লো পালস থাকে, রিদম রেগুলার থাকে। ওকে, তো হার্ট ব্লকে ট্যাকিকার্ডিয়া এটা আসলে কী বলবো, প্লাস মাইনাস বলবো। অনেক সময় হার্ট ব্লকে আপনার রিদম তৈরি করতে পারে না বলে অনেক সময় ব্র্যাডিকার্ডিয়া থাকে। হ্যাঁ, হার্ট রেট দেখবেন যে 40 থাকে, 30 থাকে, 50 থাকে। ওকে, এটা ট্যাকিকার্ডিয়া আমি লিখেছি ঠিক, এটা হয়তো কোনো একটা কারণে লিখেছি, তবে এটা ট্যাকিকার্ডিয়া হবে না। ওকে, এটা ট্যাকিকার্ডিয়া হবে না, এটা হচ্ছে সিনকপ ঠিক আছে, লো পালস ঠিক আছে, রিদম রেগুলার ঠিক আছে। তবে এখানে হার্ট রেট ইউজুয়ালি হার্ট ব্লকের কেসগুলো তো কম থাকে, 50-এর কম থাকতে পারে, 40-এর কম থাকতে পারে। ওকে, যেহেতু হার্ট আপনার রিদম তৈরি হচ্ছে না বা তোমার রিদম পাসই হচ্ছে না, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এগুলো অনুযায়ী আপনার হার্ট রেট কী থাকবে, কম থাকবে। ওকে, লাস্ট ওয়ান ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। পেশেন্টের একটা ফিভার হিস্ট্রি থাকে, পেশেন্টের কিছু স্পেসিফিক ফিচার্স লাইক স্প্লিন্টার হ্যামারেজ থাকতে পারে, যেটা নেইলে ইউজুয়ালি দেখা যায়, কিছু ব্লিডিং স্পট থাকতে পারে, ক্লাবিং থাকতে পারে, চেঞ্জিং মারমার থাকতে পারে। এই চেঞ্জিং মারমার শব্দটা দেখে ডায়াগনোসিস করে দেবে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। সাথে পেশেন্টের মাইল্ড স্প্লেনোমেগালি থাকতে পারে। তাহলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের সিনারিগুলো টিপিক্যাল। স্প্লিন্টার শব্দটা দেখলে, ব্লিডিং স্পট বা রথ স্পট শব্দটা দেখলে, চেঞ্জিং মারমার শব্দটা দেখলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আপনি ডায়াগনোসিস করতে পারবেন। ওকে, সো আমি এখানে অনেক কথা বলেছি, অনেক কিছু এনেছি, আলটিমেটলি কার্ডিওভাস্কুলার এর মধ্যে শেষ না, এর বাইরে আর অনেকগুলো কেস আছে। চাইলে তো আমি সব কেস এখানে আনবো না, আমি মেনলি ফাইনাল প্রফকে মাথায় রেখে এখানে অনেকগুলো কেস এনেছি। তারপরে কিছু কথা একটু বলতেছি আমার এই বইয়ের বাইরে থেকে আর কি। হ্যাঁ, এই ইসিজির বিষয়গুলো নেক্সট ক্লাস ইনশাল্লাহ বলবো। ইসিজির লিড ধরে ধরে কীভাবে ডায়াগনোসিস করতে হয় আমি আপনাদেরকে একটু সময় নিচ্ছি। হ্যাঁ, দেখেন এসবিটি, বিটি, হার্ট কী বলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, এগুলো আপনার ইসিজির একটা কনসেপ্ট। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনারা অনেকেই জানেন আমি ইসিজি ওয়ার্কশপ চালাই। আমার অলরেডি ইসিজি ওয়ার্কশপ 5 যেটা আছে সেটাতে অ্যারাউন্ড 1000 মতো ডক্টর আছেন। তো আপনার কেউ যদি ইসিজি নিয়ে কনসেপ্ট গেইন করতে চান, চাইলে আমার ইসিজি ওয়ার্কশপে অ্যাড হতে পারেন। ওকে, সেখানে ইনশাল্লাহ লেভেল 1 ফুললি কমপ্লিট। এটা ওয়ার্কশপ 6, এটা ডিজাইন করা হচ্ছে, ক্লাস এখনও শেষ হয় নাই, অথবা কোর্সের মডিউলও এখনও সম্পূর্ণ রেডি করতে পারি নাই, বিকজ এটাতে আসলে আমরা লেভেল 2টা ট্রাই করতেছি। হ্যাঁ, লেভেল 2 মানে হচ্ছে ট্রিটমেন্টটা। হ্যাঁ, লেভেল 1 আমাদের ইসিজি ওয়ার্কশপ 5টা আছে, সেটা আপনারা চাইলে করতে পারেন। ওকে, তো এটা এখনও আমরা লঞ্চ করি না এই কোর্সটা, জাস্ট কনসেপ্ট বা কন্টেন্টগুলো আমরা তৈরি করতেছি। এখানে আপনাদেরকে জাস্ট একটু করে বলি, রিদম যখন আপনারা ঠিকঠাক পাবেন না, দ্যাট মিনস অ্যারেথমিয়া পাবেন। হ্যাঁ, হার্ট রেট যখন
একটা বিট একরকম, অন্যটা বিট আরেক রকম, এর পরের বিটটা আবার অন্যরকম, এগুলোকে আমরা বিশেষ করে অ্যারিথমিয়া বলে। হ্যাঁ, রিদমটা রেগুলার না, রিদম রেগুলার না থাকলে আপনার ব্র্যাডি নাকি ট্যাকি এই দুটো সবসময় মাথায় রাখবেন। ওকে, তো ব্র্যাডি অ্যারিথমিয়ার কজ কি? একটু আগে আপনাদেরকে বলেছি না, হার্ট ব্লকে কী থাকবে বলেন? হার্ট রেট কম থাকবে। এই কথাটা এখান থেকে বলেছি, হার্ট ব্লকে হার্ট রেট কম থাকবে। ওখানে ট্যাকি শব্দটা বাদ দেন, আমি ব্র্যাডি শব্দটা কিন্তু আলাদা করে লিখে দিয়েছি। ওকে, তাহলে দেখেন ব্র্যাডি অ্যারিথমিয়ার মধ্যে আমরা এগুলো নেক্সট ক্লাসের আমাদের কন্টেন্ট 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, জাস্ট আজকে একটু করে বলে রাখতেছি। যেহেতু হার্ট ব্লক শব্দটা দেখেছেন, হার্ট ব্লকের সিনারিওগুলোতে সিনকোপ থাকতে পারে। হ্যাঁ, সিনকোপ থাকতে পারে, হার্ট রেট কম থাকতে পারে। এগুলোর পাশাপাশি আপনাদেরকে অনেক সময় আপনার ইসিজি ফাইন্ডিংস বলে দিতে পারে। হ্যাঁ, তো ইসিজি ফাইন্ডিংস আপনাদের কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তিনটার কনসেপ্ট একদম ক্লিয়ার রাখতে হবে। নেক্সট ক্লাসে বলবো। আপাতত এখান থেকে জাস্ট এইটুকু মাথায় রাখেন যে কি, হার্ট ব্লকে হার্ট রেটটা কম থাকবে। একটা বিষয় 2 নাম্বার, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 3 রকমের হার্ট ব্লক আছে। এর মধ্যে 2 ডিগ্রির আবার দুটো সাব টাইপ আছে, একটা হচ্ছে মোবিডস টাইপ 1 আর একটা হচ্ছে মোবিডস টাইপ 2। একটা কথা মাথায় রাখবেন, মোবিডস টাইপ 2তে চিকিৎসা লাগে, 3 ডিগ্রিতে চিকিৎসা লাগে। 1-এ চিকিৎসা লাগে না, মোবিডস টাইপ 1-এ চিকিৎসা লাগে না। তাহলে চিকিৎসা কোথায় লাগে, কোথায় লাগে না, এইটা হচ্ছে মূলত এখান থেকে আপনাকে বলা। ওকে, আবার দেখেন ট্যাকি যখন পাবেন, রিদম ইরেগুলার তবে হার্ট রেট বাড়তি, আপনার ডিফারেন্সিয়াল ইউজুয়ালি সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া, ভেন্টিকুলার টেকিকার্ডিয়া অথবা জাংশনাল টেকিকার্ডিয়া বা জাংশনাল টেকি অ্যারিথমিয়া হতে পারে। এসবিটির ক্ষেত্রে মাথায় রাখবেন, একটু আগে বলেছি এসবিটির কেস যদি আপনাকে পরীক্ষা দেয় অবশ্যই পিওএভের কথা, কিউআরএস ন্যারো এই দুটো কথা বলতে হবে, নাহলে আপনি বুঝবেন না। সিনকপ, প্যালপিটেশন, ডিজিনেস এগুলো থেকে ডায়াগনোসিস করা যাবে না। এসবিটি বিটির মেইন ডিফারেন্সটা দেখেন, এখানে পি অ্যাবসেন্ট, এখানেও পি অ্যাবসেন্ট, এখানে কিউআরএস নেরো, এখানে কিউআরএস ওয়াইড, এই হচ্ছে পার্থক্য। কিউআরএস ওয়াইড, কিউআরএস নেরো, এটা হচ্ছে মেইন পার্থক্য। হার্ট রেট এখানেও বাড়তি, এখানেও বাড়তি, এবং দুটোর মধ্যে বেশি খারাপ কোনটা? বিটিটা খারাপ। ওকে, শর্ট এক লাইনে যদি ম্যানেজমেন্ট বলি, এসবিটিতে ইউজুয়ালি আমরা ভ্যালসালভা ম্যানুভারটা ট্রাই করি, এটাতে না হলে আমরা ক্যারোটিড মাসাজটা করি, এরপরও না হলে আমরা ড্রাগ চিকিৎসা দিই। ড্রাগ হিসেবে ইউজুয়ালি কী দিই? অ্যাডিনোসিন দিই। ওকে, এটা কথা মাথায় রাখবেন। ওকে, আর এখানে চিকিৎসা কি? এখানে আমরা অ্যামিওডারন, ফ্ল্যাকানাইট, লিডোকেইন, বিটা ব্লকার এগুলো দিই, তবে এখানে কোনো অ্যাডিনোসিন দেওয়া যাবে না। এইটুকু মাথায় রাখেন। আর যে কোনো পেশেন্ট যদি হিমোডাইনামিক্যালি স্টেবল না হয়, যে কোনো অ্যারিথমিয়ার পেশেন্ট দেখবেন যে হিমোডাইনামিক্যালি স্টেবল না, তার স্টেবল না মানে কি? ধরেন পালস খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রেশার খুঁজে পাওয়া যাচ্ছে না, সবার ম্যানেজমেন্ট সেম, ডিসি কার্ডিওভার্সন, সেটা এসবিটি হোক, সেটা ভিটি হোক, সেটা এফ হোক। ওকে, এবং সবার ক্ষেত্রে ইনভেস্টিগেশন একটাই, ইলেকট্রোফিজিক্যাল স্টাডি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো এইটুক দিয়ে মোটামুটি আমরা এসবিটিভিটি নিয়ে কথা শেষ। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কেস ইউজুয়ালি আপনাদেরকে রিটেনে দিবে না, হয়তো এক্সরেতে দিবে, সেটা আমরা ইসিজিতে দিবে, সেটা আমরা আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ডিসকাশন করব। ওকে, তাহলে আমি কার্ডিওভাস্কুলার নিয়ে আর কথা না বলে এবার রেসপিরেটরিতে চলে যাই। দেখেন রেসপিরেটরিতে ইউজুয়ালি আপনাদেরকে যে কেসগুলো দিবে, সেটা যেই ইউনিভার্সিটি হোক, আপনি ডিও হন, আরিও হন, সাস্ট হন, যেই ইউনিভার্সিটি আন্ডার পরীক্ষা দিন না কেন, এই কেসগুলোই কমন। ওকে, তো রেসপিরেটরি ইউজুয়ালি মোস্ট কমন একটা আপনার কেস হচ্ছে কি বলেন তো? ক্যাপ, মানে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। সিনারি কীরকম থাকে? একটা পেশেন্ট আপনার কাছে আসলে হাই গ্রেড ফিভার নিয়ে, সাথে পেশেন্টের কাফিং আছে, কাশলে বুকে ব্যথা হয়, চেস্ট পেইন আছে, অকেশনাল হেমোপটাইসিস থাকতে পারে, এক্সামিনেশনে কোর্স ক্যাপিটেশন থাকতে পারে, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড থাকতে পারে, রাস্টি স্পুটাম থাকতে পারে, এক্সরেতে কনসলিডেশন পেতে পারে। ডায়াগনোসিস কি? ক্যাপ। এবং এটা শুড বি কোন ধরনের অনসেট? একিউট অনসেট। এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি বলেন তো? লাং অ্যাবসেস, ফিভার থাকবে, কাফ থাকবে, একদম হুবহু সিমিলার রকমের প্রেজেন্টেশন নিয়ে কী আসে বলেন? লাং অ্যাবসেস আসে। পার্থক্যটা কি? লাং অ্যাবসেসে ইউজুয়ালি সাবএকিউট অনসেট হয়, একিউট মানে খুব দ্রুত অনসেট, সাবএকিউট মানে একটু সময় নেবে। এবং লাং অ্যাবসেসে আপনার ক্লাবিং থাকে, যেটা ইউজুয়ালি নিউমোনিয়াতে আমরা খুব একটা মেনশন করি না। লাং অ্যাবসেসে আপনার লার্জ ভলিউম ফাউল স্মেলিং স্পোটাম থাকে, যেটা নিউমোনিয়াতে আমি মেনশন করি নাই। এবং লাং অ্যাবসেসে এক্সরেতে আপনি ক্যাভিটেশন উইথ ইয়ার ফ্লুইড লেভেল পাবেন, যেটা নিউমোনিয়াতে আপনি কনসলিডেশন পাবেন। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপ অ্যান্ড লাং অ্যাবসেস। এই দুটো হচ্ছে ডিডি, মাথায় রাখবেন। ওকে, এভাবে পড়বেন, তাহলে পড়তে সুবিধা। আবার দেখেন ফাউল স্পেলিং স্পুটাম অথবা হিউজ স্পুটামের ডিডি কি? একটা হচ্ছে লাং অ্যাবসেস, একটা হচ্ছে ব্রঙ্কিকটিসিস। শুধু স্পুটামের কথা বলে ডিডি বললাম। হ্যাঁ, তাহলে দেখেন এখানে ফাউল স্পেলিং স্পুটাম আছে, এখানেও আছে, এখানেও ক্লাবিং আছে, এখানেও ক্লাবিং আছে। আলাদা কেমনে করবেন? আলাদা হচ্ছে ব্রঙ্কিকটিসিস দিয়ে আপনি ক্র্যাভিটেশন উইথ এয়ার ফ্লুইড লেভেল পাবেন না, রেদার আপনি এখানে হানিকম অ্যাপিয়ারেন্স, ট্র্যাকশন, তারপর হচ্ছে আপনার
ব্রঙ্কিকটেটিক কিছু শেডো, তারপর হচ্ছে কিছু আপনার এরকম ব্রঙ্কোডাইলেশনওয়ালা কিছু এরিয়া পাবেন এক্সরেতে, ওকে। অথবা এইচআরসিটি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, সেখানে আরও বেশি স্পষ্ট এই ফাইন্ডিংসগুলো পাবেন, ওকে। তো ব্রঙ্কিকটেসিস আপনি এরকম কিছু ব্রঙ্কিয়াল ডাইলিটেশন পাবেন এক্সরেতে, কিছু আপনার ব্রঙ্কিকটেটিক শেডো পাবেন, ওকে, যেটা ক্যাভিটেশন থেকে সম্পূর্ণ আলাদা। যদি আমি এক্সরে ফাইন্ডিংস নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাশন করবো, আজকে জাস্ট একটু হিন্টস দিয়ে রাখা আর কি, হ্যাঁ। আর ব্রঙ্কিকটেসিস আপনি যদি এক্সামিনেশন করেন অবশ্যই বায়োল্যাটারাল কোর্স ক্র্যাপিটেশন পাবেন। একটা কথা মাথায় রাখবেন, নিউমোনিয়া ইউজুয়ালি ইউনিল্যাটারাল কমন, লাং হেপসিস ইউজুয়ালি ইউনিল্যাটারাল কমন, তবে ব্রঙ্কিকটেসিস এবং আইএলডি এগুলো বায়োল্যাটারাল কমন। সুতরাং বায়োল্যাটারাল ফাইন্ডিংস দেখলে আইএলডি, ব্রঙ্কিকটেসিস, হার্ট ফেলিয়ার, এই কথাগুলো বেশি মাথায় রাখবেন। কেন? হার্ট ফেলিয়ারও বায়োল্যাটারাল ফাইন ক্র্যাপিটেশন থাকে, ওকে। তো আর ইউনি বললে ইউনিলেটারাল কোর্স ক্যাপিটেশন ক্যাপ হতে পারে, লাং অ্যাবসেস হতে পারে, এটা একটু মাথায় রাখবেন, ওকে। তো ব্রঙ্কিকটেসিসে ইউজুয়ালি কাফ থাকবে, ক্রনিক কাফ, প্রোফিউজ, ফাউল স্পেলিং স্পুটাম থাকবে, ক্লাভিং থাকবে, বায়োলেটারাল কোর্স ক্যাপিটেশন থাকবে, দ্যাট ইজ অল্টার্ড বাই কাফিং। এটা অল্টার্ড হবে, কাফিংয়ের মাধ্যমে এই ক্যাপিটেশনটা কমে আসবে, ওকে, অথবা চলে যাবে। এখানে পেশেন্টের ফিভার হিস্ট্রি থাকতে পারে, অকেশনাল হেমোপ্টাইসিস থাকতে পারে, ইনভেস্টিগেশন হচ্ছে এইচআরসিটি, এটা গোল্ড স্ট্যান্ডার্ড, ওকে। এটার একটা ডিডি হচ্ছে আইএলডি, যেখানেও ক্রেপিটেশন থাকবে, তবে এটা ফাইন ইন্সপিরেটরি একটা ক্রেপিটেশন, যেটা ইউজুয়ালি অল্টার্ড হয় না। এখানে এরকম ফাউল স্পেলিং, ফাউল স্মেলিং, হিউজ কপিয়াস স্পুটাম থাকবে না, রেদার ড্রাই কফ থাকবে। এখানে প্রোগ্রেসিভ এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে আইএলডিতে, ওকে। সো আইএলডি, ব্রঙ্কিকটেসিস, ডিডি আকারে মাথায় রাখবে। পালমোনারি টিবি পেশেন্ট একদম টিপিক্যাল সিনারিও, লো গ্রেড ফিভার, নাইট সোয়েডিং, এক্সপোজার হিস্ট্রি আর ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকতে পারে, এমটি করলে পজিটিভ পেতে পারেন, স্পোটাম ফর জিন এক্সপার্ট থাকলে সেখানে পজিটিভ পেতে পারেন, ইগ্রা করলে সেটাও পজিটিভ হবে, পেশেন্টের ওয়েট লস, হেমোপ্টাইসিস এগুলো থাকতে পারে, ওকে। তো ইগ্রা ইউজুয়ালি আমরা করি ল্যাটেন্ট টিবি আর অ্যাক্টিভ টিবি দুইটাই বোঝার জন্য। ইগ্রাতে পজিটিভ মানে এদের ল্যাটেন্ট টিবি আর অ্যাক্টিভ টিবি, দুইটাকে আলাদা করার জন্য কী করবেন? স্পোটাম ফর জিন এক্সপার্ট করবেন। স্পোটাম ফর জিন এক্সপার্ট পজিটিভ থাকলে সেটা অ্যাক্টিভ টিবি, নেগেটিভ থাকলে, সিমটমস না থাকলে সেই ক্ষেত্রে আপনি ল্যাটেন্ট টিবি বলতে পারেন। সিমটমস প্লাস ইগ্রা পজিটিভ, সেই ক্ষেত্রেও আপনার এটাকে পালমোনারি টিবি হিসেবে কনসিডার করতে হবে, দ্যাট ইজ অ্যাক্টিভ টিবি, ওকে। সো সিমটমস 1 নাম্বার ক্রাইটেরিয়া, 2 নম্বর হচ্ছে স্পোটাম ফর জিন এক্সপার্ট, 3 নাম্বার হচ্ছে এমটি এগ্রা। এগুলো যদি আমরা এগ্রাও ডায়াগনোসিস পারপাসে দিই না, এমটিও ডায়াগনোসিস পারপাসে দিই না, এটাতে ফলস পজিটিভ, ফলস নেগেটিভ দুইটাই থাকে, ওকে। কোভিডের যোগ শেষ, কোভিডের প্রশ্ন আসবে না, ওকে। সিওপিডির সিনারি একদম সহজ, একটা স্মোকার পেশেন্ট থাকবে, হাঁটলে শ্বাসকষ্ট হয় এই টাইপসের থাকতে পারে, সাথে পেশেন্টের পা ফোলা থাকতে পারে, যেটা ইউজুয়ালি কর পালমোনারি বুঝি আর কি, হ্যাঁ। এবং পেশেন্টের কাফিং, ব্রেথলেসনেস, হিস্ট্রি অফ স্মোকিং এগুলো থাকলে সিওপিডি, এবং ক্যাকেকটিক থাকবে, পেশেন্টগুলো একটু শুকনা শাকনা হয়, এগুলো থাকবে, আর হাঁটলে শ্বাসকষ্ট বাড়ে, সিওপিডি। আর যদি পেশেন্টের যদি একটা ডায়নাল ভেরিয়েশন থাকে, শীতকালে শ্বাসকষ্ট বাড়ে, ইয়াং বয়স থেকে শ্বাসকষ্ট আসে, এরকম যদি হয় তখন এটা হয়ে যাবে আবার অ্যাজমা, ওকে। এবং সিওপিডি পেশেন্ট যখন পা ফোলা নিয়ে আসে, ডায়াগনোসিস কি? কর পালমোনারি, সিওপিডি উইথ কর পালমোনারি, ওকে। সার্কোডাইসিস পেশেন্ট কী থাকে? ফিভার থাকে, আর্থ্রালজিয়া থাকে, শিন অফ দ্য টিবিয়াতে কী থাকে? ইরাইতামা নোডোসামের মতো একটা নোডিসাম থাকে, এটাকে কি বলে? পেইনফুল পালপেবল টাস্কি ব্লু রেড নোডিউস, এটার আরেকটা নাম কি? ইরাইতামা নোডিসাম। কোথায় থাকে? শিন অফ দ্য টিবিয়াতে থাকে। এছাড়া এক্সরে করলে বায়োলেটারাল হাইলাল ইনফিডেন্সিটি পেতে পারে, পালমোনারি ইনফিল্ট্রেশন পেতে পারে, ওকে। বিএইচএলও পাই, ইনফিল্ট্রেশনও পাই। আর সিপিডি ডিডি হিসেবে আমরা নিউমোথোরাক্স অনেক সময় কনসিডার করে থাকি। সিপিডিতে ইউজুয়ালি ওল্ড মেল স্মোকার পেশেন্ট থাকে, স্পোটাম প্রোডাকশন হয়, বয়স দেরিতে অনসেট হয়, সুইলিং অফ লেগ থাকতে পারে, দুটাতে কিন্তু সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ থাকে, ওকে। ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এখানেও পেশেন্ট স্মোকার থাকে, সাথে হর্সনেস অফ ভয়েস থাকতে পারে, সাথে কিছু প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম থাকতে পারে, ওকে। এছাড়া পেশেন্টের সোয়েলিং অফ নেক, ফেস, হেডেক। সোয়েলিং অফ নেক, ফেস হয় ইউজুয়ালি আপনার কিসের জন্য? সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশনের জন্য, ওকে। এছাড়া পেশেন্টের ওয়েট লস, পেশেন্টের কাফিং, পেশেন্টের হেমোপ্টাইসিস, পেশেন্টের এই কথাগুলো থাকবে ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে। আর অ্যাজমার কথা তো একটু আগে বললাম, শর্টনেস অফ ব্রেথ থাকবে, ইয়াং অনসেট থাকবে, হুইজ থাকে, ডায়নাল ভেরিয়েশন থাকে, অ্যালার্জিক হাইপার সেন্সিটিভিটি রিয়েকশনের হিস্ট্রি থাকে, পেশেন্টের চাইল্ডহুড অনসেট একটু আগে বলেছি, ডায়নাল ভেরিয়েশনটা বলেছি, হ্যাঁ। আর পালমোনারি এম্বোলিজম, আর এদিকে এমআই, দুটার ক্ষেত্রে চেস্ট পেইন ইউজুয়ালি একটু সাডেন অনসেট হয় এবং সিভিয়ার চেস্ট পেইন থাকে। বাট পালমোনারি এম্বোলিজমে ইউজুয়ালি পেশেন্টের একটা ডিবিটির হিস্ট্রি থাকতে পারে, একটা প্রিভিয়াস পালমোনারি এম্বোলিজম হিস্ট্রি থাকতে পারে, সার্জারি থাকতে পারে, ইমোবিলাইজেশনের হিস্ট্রি থাকতে পারে, মানে পেশেন্টে যে আপনার স্ট্যাসিস হয় বা ক্লট ফর্মেশন হয়, এরকম যেগুলো রিস্ক ফ্যাক্টর আছে এই টাইপসের কিছু হিস্ট্রি থাকতে পারে। এছাড়া পেশেন্টের ডিভিটির হিস্ট্রি হিসেবে ল্যাগ পেইন, ল্যাগ সোয়েলিং থাকতে পারে, এছাড়া লো গ্রেড ফিভার, রেসপিরেটরি সিস্টেম, কাফিং, চেস্ট পেইন এগুলো থাকতে পারে। এবং পেশেন্টের S1, Q3, T3 এটা আপনি কোথায় পাবেন বলেন তো?
ইসিজিতে ফাইন্ডিংসে পাবেন। এবং তাদের যদি আপনি ডি ডাইমার করেন, ডি ডাইমারটা কী হবে, রেজিস্ট হবে। ওকে, এগুলো কিছু এক্সট্রা কথা বললাম। এবং এটা আলটিমেটলি ডায়াগনোসিস করতে হয় কী দিয়ে বলেন তো, কালার ডপলার দিয়ে। আলট্রাসোনোগ্রাফি যেটা কালার ডপলার আছে সেটা করে আপনার পালমোনারি এম্বোলিজম ডায়াগনোসিস করতে হয়। ওকে, সরি, কালার ডপলার দিয়ে আপনি ডিবিটি ডায়াগনোসিস করবেন। কালার ডপলার দিয়ে কী ডায়াগনোসিস করবেন বলেন, ডিবিটি দিয়ে। আর পালমোনারি এম্বোলিজম ডায়াগনোসিস করতে হলে আপনার ইসিজি দেখতে হবে, S1 Q3 T3 আছে কিনা, চেস্ট এক্সরে দেখতে হবে। এরপর আপনার কিছু স্পেশাল পরীক্ষা আছে যেটা ইউজুয়ালি আমরা সচরাচর ফাইনাল প্রফিকপিটা লিখতে হয় না, হ্যাঁ, যেমন VQ স্ক্যান বলে একটা পরীক্ষা আছে, এই জাতীয় কিছু পরীক্ষা আছে, এগুলো আমরা ইউজুয়ালি আমরা দিতে হয় না। একটা সিটিপি আছে, হ্যাঁ, আপনার সিটি স্ক্যান যেরকম, এরকম পালমোনারি এম্বোলিজম খোঁজার জন্য সিটিপি একটা পরীক্ষা আছে। ওকে, অ্যাঞ্জিওগ্রাফি আর কি, হ্যাঁ, সিটিপিএ অথবা VQ স্ক্যান, এগুলো হচ্ছে আপনার মেইন ইনভেস্টিগেশন, খুব একটা লাগে না, হ্যাঁ। তারপরেও টপিকটা যেহেতু এসেছে কিছু কথা বলেছি আর কি, হ্যাঁ। রেসপিরেটরি নিয়ে আরেকটা কথা একটু ক্লিয়ার করি। ব্রেথ সাউন্ড দেখলে 3 রকমের ব্রেথ সাউন্ড ইউজুয়ালি থাকে। একটা নর্মাল ব্রেথ সাউন্ড যেটা ভেসিকুলার ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, আর একটা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। 3 রকমের ব্রেথ সাউন্ড ইউজুয়ালি আপনারা পাবেন। ভেসিকুলারটা নর্মাল, কেমনে বুঝবেন, এখানে ইন্সপিরেশনের পরিমাণটা অনেক বেশি, এক্সপিরেশন পরিমাণটা একটু কম, দুটার মাঝখানে ইউজুয়ালি কোনো গ্যাপ থাকে না। ওকে, তাহলে ইন্সপিরেশন যদি এই লম্বা হয়, এক্সপিরেশন হবে এইরকম, কোনো গ্যাপ নাই, এটা হচ্ছে কি ভেসিকুলার। আর প্রলং এক্সপিরেশন যেটা, সেখানে ইন্সপিরেশনও বড়, এক্সপিরেশনও বড়, এরকম, ইন্সপিরেশনও বড়, এক্সপিরেশনও বড়, এটা হচ্ছে প্রলং এক্সপিরেশন। আর যখন দেখবেন যে কি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, সেটা ইউজুয়ালি একটু লাউডার হয়, হাই পিচ হয়, হার্শ হয়, এবং সেখানে অবশ্যই গ্যাপ থাকে, হ্যাঁ, সেখানে অবশ্যই ইন্সপিরেশন এক্সপিরেশনের মধ্যে কী থাকে, গ্যাপ থাকে। ওকে, এখন কথা হচ্ছে কোনটা কোথায় পাবেন। ভেসিকুলারটা নর্মালি পাবেন, ভেসিকুলার প্রলং এক্সপিরেশন অ্যাসমোসিওপিডিতে পাবেন, আর আপনার যেটা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড সেটা লাং অ্যাবসেসে পাবেন, স্ক্যাপে পাবেন। ওকে, সো একটু ব্রেথ সাউন্ড নিয়ে একটু কথা ক্লিয়ার করে রাখি। তো মোটামুটি আমাদের ব্রেথ সাউন্ডের বিষয়টা শেষ, আমাদের মারমারের বিষয়টা শেষ, সাথে সিনারিও বেসড রেসপিরেটরি কার্ডিওভাস্কুলার যা যা প্রশ্ন আসা সম্ভব আমি অনেক কিছু বলেছি। ওকে, সো আশা করি এইটুক দিয়ে আপনাদের রিটেনের প্রিপারেশন, ভাইবার প্রিপারেশন, অসপে প্রিপারেশন অনেকটুকু কাভার হবে। আমি চাইলেও প্রত্যেকটা ডায়াগনোসিস ধরে ধরে প্রতিটা ম্যানেজমেন্ট শেষ করা সম্ভব না, যেহেতু আমি টার্গেট করেছি 1 ঘন্টার মধ্যে শেষ করব। আপনারা পরীক্ষা দিবেন খুবই শর্ট সময়ে, আপনাদের যাতে একটা কনসেপচুয়াল আইডিয়া হয়, সেই জন্য আমি মূলত এইভাবে ক্লাসটা নিয়েছি। ওকে, তো পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা ইসিজি, চেস্ট এক্সরে এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য শুভকামনা। যারা আজকে ক্লাস করেছেন তাদের জন্য অবশ্যই শুভকামনা, যেহেতু আপনারা ক্লাসটা করেছেন, এবং আলহামদুলিল্লাহ আপনার এতক্ষণ যে 1 ঘন্টা সময় আপনারা আমাকে দিয়েছেন সেটার জন্য ধন্যবাদ। ওকে, সো আশা করি এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সেকেন্ড ক্লাসটা করবেন, আর সেকেন্ড ক্লাসটা করলে মোটামুটি ইসিজি এক্সরে নিয়ে অ্যাটলিস্ট ফাইনাল প্রফে যা লাগে সবগুলো নিয়ে ভালো আইডিয়া পাবেন। ওকে, আর যারা আপনার রিফ্লেক্স মেডিকেল স্কুলে অ্যাড আছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালোই, আর যারা আমার গ্রুপে অ্যাড আছেন তাদের জন্য আপনার ধন্যবাদ। আপনারা চেষ্টা করবেন আমাদের গ্রুপ, আমাদের এই যে পেজ আছে এখান থেকে মোটামুটি ফ্রিতে যে কন্টেন্টগুলো প্রোভাইড করা হয় সেগুলো ইউটিলাইজ করা। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।